মাঝরাতে খাগড়াছড়ির নির্জন পাহাড়ি রাস্তায় আপনার অ্যাম্বুলেন্সের পেছনে রাখা একটা চাদরে ঢাকা লাশ। হঠাৎ বিকট শব্দ শুনে আপনি রিয়ার ভিউ মিররে কাকালেন, আর যা দেখলেন লাশটা স্ট্রেচারে নেই, সে অ্যাম্বুলেন্সের ছাদে বাদুরের মতো উল্টো ঝুলে আছে। তার জ্বলন্ত লাল চোখ দুটো সোজা আপনার দিকে স্থির, আর তার রক্তমাখা মুখ থেকে অমানুষিক কর্কশ স্বরে ভেসে এলো, ওরা আমার কলিজা জ্যান্ত চিবিয়ে খেয়েছে, আজ তোকেও কেউ বাঁচাতে পারবে না। আজ আবার শুনতে পাচ্ছ শব্দটা? আমার স্বপ্নে ভিতরেই রোজ এভাবেই আসে। ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 3টি ভয়ঙ্কর অ্যাম্বুলেন্সের ঘটনা। আমাদের কাছে আসা শত শত ইমেলের ভিড় থেকে বেছে নেওয়া হয়েছে এমন 3 জন অ্যাম্বুলেন্স চালকের লোমহর্ষক অভিজ্ঞতা, যে ঘটনাগুলো শুনলে হয়তো রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলেই আপনার গা শিউরে উঠবে। আজকের এই হাড় হিম করা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ভূত FM 9.8-এর মডারেটর রাফসানুজ্জামান ভাই। ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনাটি। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আপনি এবং ভূত FM 9.8-এর সকল শ্রোতা ভালো আছেন। আমি রাফসানুজ্জামান, শাহাদাত ভাইয়ের প্রিয় অনুষ্ঠান ভূত FM 9.8-এর মডারেটর হিসেবে আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমন এক রোমহর্ষক ঘটনা নিয়ে, যা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে। আজ যে সত্য ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি খাগড়াছড়ির এক প্রত্যন্ত অঞ্চলের গভীর পাহাড়ি রাস্তায় ঘটে যাওয়া এক নারকীয় বিভীষিকা, যা আমি নিজে এক অভিজ্ঞ অ্যাম্বুলেন্স ড্রাইভারের মুখ থেকে শুনেছি। গল্পের খাতিরে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের নাম আমরা দিচ্ছি মনসুর, আর ঘটনার তীব্রতা বোঝাতে এবং কোনো আইনি জটিলতা এড়াতে সেই অধিক্ষিপ্ত হাসপাতালের আসল নাম আমরা গোপন রাখছি। আমরা একে শুধু সেই বেনামি হাসপাতাল বলেই সম্বোধন করব। তবে খাগড়াছড়ির মানুষ এক ডাকে চেনে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা 4 তলা বিশিষ্ট সেই আধুনিক ঝকঝকে বেসরকারি হাসপাতালটিকে। খাগড়াছড়ির দিঘিনালা রোড, কুয়াশা আর পাহাড়ি মেঘে মোড়া পিচঢালা রাস্তাটা যেন একটা ময়াল সাপের মতো পাহাড়ের গা বেয়ে নেমে গেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 2:25। চারপাশ নিঝুম, শুধু মাঝে মাঝে পাহাড়ি ঝিঝি পোকার ডাক আর দূর থেকে বুনো কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছিল। পাহাড়ের এক নির্জন কোণে দাঁড়িয়ে আছে সেই বেনামি হাসপাতাল। বাইরে থেকে এর কাঁচের দেওয়ানে দামি নিয়ন আলোর ঝলকানি, কিন্তু এর চারপাশের বাতাস কেমন যেন ভারী আর বিষাক্ত। মনসুর তার পুরনো কালো অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে ঝিমোচ্ছিল। সে দীর্ঘ 15 বছর ধরে লাশ বহন করছে। তার কলিজা পাথরের মতো শক্ত। ভূত প্রেত সে বিশ্বাস করে না, কিন্তু আজকের রাতটা ছিল সম্পূর্ণ আলাদা। আজ তার সাথে ডিউটিতে থাকার কথা ছিল হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ রিয়াদ ভাইয়ের, কিন্তু রিয়াদ ভাই হঠাৎ করেই আজ নিখোঁজ। হঠাৎ হাসপাতালের পেছনের 4 নম্বর মর্গ গেটের লাল লাইটটা 3 বার দপদপ করে জ্বলে উঠেই স্থায়ীভাবে নিভে গেল। এটা মনসুরের সংকেত। সে গাড়িটা ব্যাক গিয়ারে নিয়ে গেটের মুখে লাগালো। মর্গ থেকে 2 জন ওয়ার্ড বয় একটা স্ট্রেচার ঠেলে বের করল। তাদের শরীরগুলো স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি লম্বা, আর হাঁটার ধরনটা কেমন যেন খসখসে, যেন মাটির উপর পা না ফেলে সামান্য শূন্যে ভেসে ভেসে আসছে। চাদরে ঢাকা বডিটা গাড়ির পেছনের কেবিনে তোলার সময় মনসুর খেয়াল করল সাদা চাদরটা বুক বরাবর তাজা রক্তে ভিজে সপ করছে। মর্গ ইনচার্জ, যার গলার আওয়াজ মানুষের মতো নয়, বরং 2টো শুকনো কাঠ ঘষলে যেমন কর্কশ শব্দ হয় তেমন, সে ফিসফিসিয়ে বলল, শহরের শেষ মাথার ওই পরিত্যক্ত শ্মশানের পেছনের পুরনো কবরস্থানে নিয়ে যাও। পথে কোনো অবস্থাতেই গাড়ি থামাবে না, কোনো শব্দ শুনলেও পেছনে তাকাবে না। ভাড়া স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি পাওয়ায় মনসুরের মনের ভেতরের লোভটা চাড়া দিয়ে উঠল। সে কোনো প্রশ্ন না করে গাড়ির লক ফেলে স্টার্ট দিল। কিন্তু সে জানত না এই লাশের চালানের পেছনে কোনো মানুষ নেই, আছে একদল হিংস্র জিন।
হাসপাতাল থেকে বের হয়ে মনসুর যখন খাগড়াছড়ির উনুল পাহাড়ি হাইওয়েতে উঠল, তখন কুয়াশা এত ঘন হল যে হেডলাইটের তীব্র আলো সেই কুচকুচে অন্ধকার ভেদ করতে পারছিল না। ঠিক রাত 3:03 অ্যাম্বুলেন্সের পেছনের কেবিন থেকে একটা বিকট শব্দ এলো, ধরাস, যেন কেউ ভারী কিছু দিয়ে গাড়ির ভেতরের লোহার দেওয়ালে লাথি মেরেছে। মনসুর চমকে উঠে রিয়ার ভিউ মিরারে তাকালো। যা দেখল তাতে তার বুকের ভেতরটা ধক করে উঠল। চাদরটা মেঝেতে পড়ে আছে। লাশটি সোজা হয়ে বসে নেই, বরং তার মাথাটা নিচের দিকে আর পা দুটো অ্যাম্বুলেন্সের ছাদের দিকে দিয়ে বাদুড়ের মতো উল্টো ঝুলে আছে। তার চোখে কোনো মণি নেই, পুরো চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। তার মুখটা কানের লতি পর্যন্ত হাঁ হয়ে গেছে, আর সেখান থেকে বেরোচ্ছে কালো রঙের ঘন রক্ত। লাশটি মানুষের গলায় নয়, বরং একসাথে 10টা ভাঙা রেকর্ডের কর্কশ আওয়াজে গর্জে উঠল, ওরা আমার কলিজা জ্যান্ত চিবিয়ে খেয়েছে, আজ তোকেও কেউ বাঁচাতে পারবে না, এমনকি তোর সেই রিয়াদ ভাইও না। রিয়াদ ভাইয়ের নাম শুনে মনসুরের হাত কাঁপতে লাগল। সে তীব্র ব্রেক কষল। টায়ার পোড়ার বিকট শব্দে অ্যাম্বুলেন্সটি পাহাড়ি রাস্তার পাশে ছিটকে থামল। মনসুর 1 সেকেন্ডও চিন্তা না করে দরজা খুলে অন্ধকারের মধ্যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল। সে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে হাইওয়ের উপর ছোটাছুটি করতে লাগল। তার মনে হচ্ছিল এই অন্ধকার রাস্তাটাই হয়তো তাকে বাঁচাবে। কিন্তু সে যতদূর দৌড়ায় চারপাশের বাতাস তত ভারী হতে থাকে। বাতাসের মধ্যে তীব্র গন্ধকের বা সালফারের গন্ধ। প্রায় 15 মিনিট পাগলের মতো ছোটাছুটির পর যখন তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম, তখন সে দেখল ঠিক তার সামনেই আবার সেই কালো অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে আছে। হেডলাইট জ্বলছে, আর পেছনের দরজাটা হাঁ করে খোলা, যেন গাড়িটি তাকে জ্যান্ত গ্রাস করার জন্য অপেক্ষা করছে। বাঁচার আর কোনো উপায় না দেখে মনসুর আবার ড্রাইভিং সিটে বসল। সে ভাবল ব্যাক গিয়ার দিয়ে উল্টো পথে পালাবে, কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে যেমনই সে সামনে তাকালো, তার মাথা ঘুরে গেল। পাহাড়ি কুয়াশার ভেতর থেকে হঠাৎ করে রাস্তাটা ভেঙে একই রকম দেখতে 5-6টি চওড়া রাস্তা চারদিকে ছড়িয়ে গেল। প্রতিটি রাস্তার মুখে দাঁড়িয়ে আছে সেই একই চাদরে ঢাকা লাশ, হাত নেড়ে তাকে ডাকছে। মনসুর বুঝতে পারল সে জিনদের তৈরি নজরবন্দি বা অলৌকিক গোলক ধাঁধায় পড়েছে। সে মাথা ঠিক রাখতে পারল না। চোখ বন্ধ করে এক্সিলারেটরে পুরো চাপ দিল। অ্যাম্বুলেন্সটি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটে গিয়ে একটা বিশাল পাহাড়ি বটগাছের গায়ে আছড়ে পড়ল। বিকট শব্দে গাড়িটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে গেল। স্টিয়ারিং হুইলটা মনসুরের বুকের ভেতর ঢুকে গেল, কিন্তু সে মরল না। সে আবঝা আলোতে দেখল ভাঙা কাঁচ দিয়ে 5-6টি ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে, যাদের পাগুলো পেছনের দিকে ঘোরানো। এর পরের অংশটুকু আরও ভয়ঙ্কর। পরদিন সকালে খাগড়াছড়ির সেই খাদে উল্টে থাকা অ্যাম্বুলেন্সের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন পুলিশের তখর ইনভেস্টিগেটিং অফিসার রুহুল আমিন। রুহুল আমিন ভূত প্রেত বা জিন পরিতে বিশ্বাসী নন। তিনি সায়েন্স আর ক্রাইম বোঝেন। কিন্তু গাড়ির ভেতরে গিয়ে তিনি কোনো লাশ বা ড্রাইভারের বডি পেলেন না। ড্রাইভিং সিটে পড়েছিল ড্রাইভার মনসুরের রক্তে ভেজা ছেঁড়া শার্ট এবং কলার বোনের কিছু অংশ, যা দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র পশু কামড়ে মাংস খুবলে নিয়েছে। আর পেছনের কেবিনে রক্ত দিয়ে দাগ দিয়ে আরবি হরফে কিছু একটা লেখা। তদন্তের খাতিরে রুহুল আমিন যখন থানায় ফিরলেন, তখন তার টেবিলে একটা ফাইল এলো। ফাইলটি পাঠিয়েছে নিখোঁজ রিয়াদ ভাইয়ের পরিবার। রিয়াদ ভাইও ওই হাসপাতালেই ডিউটি করতেন এবং গত 1 সপ্তাহ ধরে তার কোনো খোঁজ নেই। সন্দেহ তীব্র হওয়ায় অফিসার রুহুল আমিন গভীর রাতে সিভিল ড্রেসে হাসপাতালের পেছনের গেট দিয়ে ভেতরে ঢুকলেন। বেসমেন্টের দিকে নামতেই এক তীব্র পচন ধরা গন্ধ তার নাকে এলো। এটা ওষুধের গন্ধ নয়, এটা সালফারের গন্ধ, যা জিনের উপস্থিতির জানান দেয়। করিডোরের টিউবলাইটগুলো অদ্ভুত শব্দ করে দপদপ করছিল। হঠাৎ রুহুল আমিন দেখতে পেলেন ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার রুমের ভেতরে 4-5 জন ডাক্তার দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের পরনে কোনো জুতো নেই, আর তাদের পাগুলো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। তারা কোনো আধুনিক চিকিৎসা করছেন না। ওটি টেবিলের উপর শুয়ে আছে ড্রাইভার মনসুর। সে তখনও জীবিত এবং তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর তার পাশেই একটা ট্রলিতে পড়ে আছে নিখোঁজ রিয়াদ ভাইয়ের ছিন্ন ভিন্ন মস্তক। প্রধান ডাক্তারটি, যার চোখ দুটো বিড়ালের মতো জ্বলছিল, সে নিজের হাতটাকে একটা ধারালো থাবায় পরিণত করল। কোনো ছুরি ছাড়াই সে মনসুরের বুকটা টেনে ছিঁড়ে ফেলল এবং ভেতরের জ্যাত কলিজাটা বের করে কাঁচা চিবিয়ে খেতে লাগল। আর বাকি ওয়ার্ড বয়গুলো মনসুরের রক্ত গ্লাসে ভরে মদের মতো গিলছিল। এই বিভৎস দৃশ্য দেখে অফিসার রুহুল আমিনের মতো শক্ত মনের মানুষও চিৎকার করে উঠলেন। তিনি নিজের সার্ভিস রিভলভার বের করে পরপর 3 রাউন্ড গুলি করলেন, কিন্তু অলৌকিক উপায়ে গুলিগুলো জিনের গায়ে না লেগে বাতাসে ছাই হয়ে উড়ে গেল।
প্রধান জিনটি ঘাড় 300 ডিগ্রি ঘুরিয়ে রুহুল আমিনের দিকে তাকালো। তার মুখটা মানুষের চামড়া ছিঁড়ে এক ভয়ঙ্কর কালো কুৎসিত অবয়বে রূপ নিল। সে তীব্র এক অমানুষিক গলায় হেসে উঠল, যা শুনে রুহুল আমিনের কানের পর্দা ফেটে রক্ত বের হতে লাগল। রুহুল আমিন বুঝতে পারলেন এটা মানুষের জায়গা নয়, এটা জিনের আস্তানা। তিনি প্রাণ হাতে নিয়ে করিডোর দিয়ে দৌড়াতে লাগলেন, কিন্তু দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাকে চেপে ধরছিল। কোনো মতে সে রাতের অন্ধকারে হাসপাতাল থেকে বের হয়ে এলেন, কিন্তু ততক্ষণে জিনের কুদৃষ্টি তার উপর পড়ে গেছে। বাড়ি ফেরার পর থেকেই রুহুল আমিনের সারা শরীর কালো হয়ে পচতে শুরু করল, আর সে ঘরের কোণে কোণে উল্টো পায়ের ছায়ামূর্তি দেখতে লাগলেন। অফিসার রুহুল আমিনের অবস্থা যখন মড়মড়, তখন তার এক কনস্টেবল খাগড়াছড়ির আলীকদমের এক গভীর জঙ্গল থেকে ডেকে আনলেন এক রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী বড় কবিরাজকে, যার নাম শাহ সুলতান। শাহ সুলতানের বয়স প্রায় 80, কিন্তু তার চোখ দুটো বাজ পাখির মতো তীক্ষ্ণ। তার পরনে কালো জব্বা আর হাতে একটা পুরানো কাঠের লাঠি, যাতে পবিত্র আয়াত খোদাই করা। রুহুল আমিনের শরীর দেখেই শাহ সুলতানও গম্ভীর গলায় বললেন, বাবা রুহুল, তুমি কোনো সাধারণ অপরাধীর পেছনে লাগোনি। ওই হাসপাতালটি আসলে একটা শয়তানি জিনের আস্তানা। 100 বছর আগে খাগড়াছড়ির ওই পাহাড়ের চূড়ায় একটা ফাঁসির মঞ্চ ছিল। একদল খবিশ ও রক্তচোষা জিন ওই হাসপাতালের ডাক্তার আর স্টাফদের রূপ ধরে বসে আছে। তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা বা লাশের নামে ভেতরে আনে, তারপর তাদের জ্যাত অঙ্গ আর রক্ত দিয়ে ইবলিশের উপাসনা করে। ড্রাইভার মনসুর আর ওই রিয়াদ ভাইয়ের রুহুকে ওরা গ্রাস করেছে। এবার তোমার পালা। রুহুল আমিন কাঁপতে কাঁপতে কবিরাজের পা জড়িয়ে ধরলেন, বাঁচান হুজুর। শাহ সুলতান তার ঝুলি থেকে হরিণের চামড়ায় লেখা প্রাচীন কিছু নকশা, কালোজিরা আর একটা খাঁটি তামার তৈরি বড় খঞ্জর বের করলেন। তিনি বললেন, আজ অমাবস্যার শেষ রাত। আজ যদি ওদের ওই আস্তানা পুড়িয়ে ছাই না করা যায়, তবে এই জিনের দল পুরো খাগড়াছড়ির মানুষকে একে একে টেনে নিয়ে শেষ করে দেবে। মধ্যরাতে কবিরাজ শাহ সুলতান, অফিসার রুহুল আমিন এবং একদল সশস্ত্র পুলিশ নিয়ে আবার সেই অভিশপ্ত হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ালেন। কিন্তু আশ্চর্য, বাইরে থেকে হাসপাতালটিকে এখন আর 4 তারকা হোটেলের মতো দেখাচ্ছিল না। এটি আসলে একটি বহু বছরের পুরানো, জরাজীর্ণ, কঙ্কালসার পরিত্যক্ত দালান, যার চারপাশে বড় বড় বুনো গাছ আর লতাপাতায় ঢাকা। দিনের আলোতে মানুষ যা দেখে তা আসলে জিনদের তৈরি করা এক বিশাল নজরবন্দি বা চোখের ভুল। ভেতরে ঢুকতেই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেওয়াল থেকে হঠাৎ করে শত শত কালো হাত বের হয়ে পুলিশ অফিসারদের টেনে হিচড়ে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যেতে লাগলো। পুলিশরা ভয়ে এলোপাথারি গুলি চালাতে লাগলো, কিন্তু সেই গুলি জিনের ছায়াকে ভেদ করে দেওয়ালে গিয়ে লাগছিল। শাহ সুলতান মোটেও ভয় পেলেন না। তিনি উচ্চস্বরে পবিত্র আয়াতুল কুরসি এবং জিনের আছর কাটার তীব্র জপ করতে লাগলেন। প্রতিবার তার মুখ থেকে আয়াত বের হওয়ার সাথে সাথে চারপাশের অন্ধকার থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো। জিনগুলো আর্তনাদ করে বলতে লাগলো, শাহ সুলতান, আমাদের ছেড়ে দাও, এই হাসপাতালের মাটি আমাদের রক্তে কেনা। কবিরাজ চিৎকার করে বললেন, তোদের ধ্বংস অনিবার্য। তিনি বেসমেন্টের সেই প্রধান ওটি রুমে গিয়ে পৌঁছলেন। সেখানে দেখা গেল ড্রাইভার মনসুরের কঙ্কালটা ওটি টেবিলের ওপর নাচছে, আর তার চারপাশে সেই পিশাচ জিনগুলো আগুনের রূপ ধরে ঘুরছে। ট্রলির উপর থেকে রিয়াদ ভাইয়ের মস্তকটিও অলৌকিক উপায়ে চোখ পিটপিট করছে। প্রধান জিনটি এক বিশাল অবয়ব ধারণ করে ছাদ পর্যন্ত উঁচু হয়ে গেল। তার হাত দুটো ব্লেডের মতো ধারালো। সে কবিরাজের উপর ঝাঁপিয়ে পড়ল। জিনের মুখের আঘাতে কবিরাজের বুক চিরে রক্ত বের হয়ে গেল, কিন্তু শাহ সুলতান তার জব বন্ধ করলেন না। তিনি তার শেষ শক্তি দিয়ে হাতের তামার খঞ্জরটিতে ফুঁ দিলেন এবং নিজের বুকের তাজা রক্ত সেই খঞ্জরে মাখিয়ে সরাসরি ওটি রুমের মাঝখানে থাকা জিনের মূল যজ্ঞকুণ্ডে, যেখানে মানুষের রক্ত জমা করা ছিল, সজোরে গেঁথে দিলেন। এক বিকট, কান ফাটানো এবং পুরো পাহাড় কাঁপানো ভূমিকম্পের মতো চিৎকারে সেই বেনামি হাসপাতাল ভেঙে পড়ল। জিনের তৈরি করা মায়াজাল মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। প্রধান জিন সহ বাকি সব খবিশ জিন আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলে উঠে ছাই হয়ে মাটিতে মিশে গেল। ড্রাইভার মনসুর আর রিয়াদ ভাইয়ের বন্দি আত্মা দুটো সাদা ধোঁয়া হয়ে ছাদ ভেদ করে মুক্ত আকাশে উড়ে গেল। রাফসানুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করার জন্য। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাটিতে। ভয়ের আরেক নাম, ভূত FM 9.8। ঘটনাটি আমাদের ইমেল করেছেন মিরপুর 10 নম্বর থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভার শফিকুল ইসলাম। ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই,
আশা করি আপনি এবং ভূত FM 9.8-এর সকল শ্রোতা ভালো আছেন। আমি শফিকুল ইসলাম, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। গত 12 বছর ধরে ঢাকা শহরে অ্যাম্বুলেন্স চালাই। গাড়ি সাধারণত ঢাকা মেডিকেলের সামনেই সিরিয়ালে থাকে। এই 12 বছরে কত লাশ, কত রুগী যে টানছি তার কোনো হিসাব নাই। অনেক সময় মনে হয় মানুষের কান্না দেখতে দেখতে আমার মনটা হয়তো পাথর হয়ে গেছে। কিন্তু গত মাসের 7 তারিখ রাতের একটা ঘটনা আমাকে বুঝিয়ে দিল আমি এখনো কতটা সাধারণ আর দুর্বল মানুষ। দিনটা ছিল মঙ্গলবার। সন্ধ্যা থেকেই টানা বৃষ্টি হচ্ছিল ঢাকায়। রাত তখন আনুমানিক 2:30। আমার মোবাইলে একটা কল আসে। কেরানীগঞ্জের একটা লোকাল ক্লিনিক থেকে কল। বলল 8 বছরের একটা বাচ্চার ডেঙ্গু শকে চলে গেছে, অবস্থা খুবই খারাপ, এখনই ঢাকা মেডিকেলে শিফট করতে হবে। আমি গাড়ি নিয়ে আধা ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাই। গিয়ে দেখি বাচ্চার মা ফ্লোরে বসে এমনভাবে কাঁদছে যে তার চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না, শুধু গোঙানির শব্দ আসছে। বাচ্চার বাবা আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই আমার সবটুকু নিয়ে নেন, শুধু আমার বাজানরে একটু তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছায় দেন। আমি দেখলাম বাচ্চার পালস প্রায় নাই বললেই চলে, শ্বাস নিচ্ছে অনেক কষ্টে। গাড়িতে তোলার পর ক্লিনিকের ডক্টর আমাকে চুপি চুপি বলে দিল, অক্সিজেন সিলিন্ডারে যা গ্যাস আছে তা দিয়ে বড়জোর 40 মিনিট ব্যাকআপ দেওয়া যাবে, এর মধ্যে না পৌঁছালে বাচ্চাটাকে বাঁচানো কঠিন। আমি গাড়ি স্টার্ট দিলাম। বৃষ্টি তখনও মুষলধারে পড়ছে। রাস্তাঘাট ফাঁকা থাকার কথা, কিন্তু বাবুবাজার ব্রিজের কাছাকাছি আসতেই দেখি বিশাল জ্যাম। বৃষ্টির কারণে একটা বড় মালবাহী ট্রাক ব্রিজের মুখে অ্যাক্সিডেন্ট করে রাস্তা আটকে আছে। আমার অ্যাম্বুলেন্সে সাইরেন বাজছে, কিন্তু কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়ার মতো অবস্থায় নাই। পেছন থেকে বাচ্চার বাবার কান্নার আওয়াজ আসছিল, ভাই আমার ছেলেটা তো আর শ্বাস নিতে পারছে না, ভাই কিছু একটা করেন। আমি স্টিয়ারিং ধরে বসে আছি আর আমার নিজের হাত কাঁপতেছে। সিলিন্ডারের মিটারের দিকে তাকিয়ে দেখি অক্সিজেন দ্রুত কমে আসছে। আমি আর সহ্য করতে পারলাম না। গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যেই দৌড় দিলাম সামনের দিকে। ট্রাকের ড্রাইভার নাই, পুলিশ মাত্র এসছে। আমি পুলিশ আর সামনের কয়েকটা প্রাইভেট কারের ড্রাইভারের হাত ধরে আক্ষরিক অর্থেই কেঁদে ফেললাম। বললাম, ভাই আমার গাড়িতে একটা বাচ্চা এখনই মরে যাবে, আপনারা একটু বাঁ দিকে চাপেন, আমাকে শুধু ফুটপাথের পাশ দিয়ে 1 চাকার জায়গা দেন। যাই হোক, কয়েকজন মানুষের সহায়তায় প্রায় 15 মিনিট পর আমি ওই চিপা রাস্তা দিয়ে গাড়িটা বের করতে পারি। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটে যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে রাত 3:40। স্ট্রেচারে করে বাচ্চাটাকে যখন ইমার্জেন্সিতে ঢোকানো হচ্ছে তখন সিলিন্ডারের অক্সিজেন পুরোপুরি শেষ। ডিউটিরত ডাক্তার চেক করে সঙ্গে সঙ্গে আইসিইউতে নিয়ে গেলেন। আমি বাইরে বসেছিলাম প্রায় 1 ঘন্টা। আমার নিজের শার্ট প্যান্ট বৃষ্টির পানিতে ভিজে একাকার। ভোর 5টার দিকে বাচ্চার বাবা বাইরে আসলেন। আমাকে দেখে হাউমাউ করে কেঁদে আমার পায়ে ধরে বসে পড়লেন। বললেন, ডাক্তার বলছে আর 5 মিনিট দেরি হলে আমার ছেলেটা আর চোখ খুলত না। আমি লোকটাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেছিলাম। সেই মুহূর্তে আমার নিজের চোখের পানি আর আটকে রাখতে পারিনি। ভাই, আমরা যারা অ্যাম্বুলেন্স চালাই মানুষ আমাদের অনেক গালি দেয়, বলে আমরা কসাই, ভাড়া বেশি নিই। হয়তো কেউ কেউ নেয়, কিন্তু স্টিয়ারিংয়ে বসে যখন পেছনের আয়নায় কোনো বাবার অসহায় মুখ দেখি তখন আমরাও নিজেদের জীবন বাজি রেখে হলেও গাড়ি টানি। ওই রাতের কথা মনে হলে এখনও আমার বুকটা কেঁপে ওঠে। আপনাদের এই মেলটা লিখলাম কারণ কথাগুলো কাউকে বলতে ইচ্ছা করছিল। ভালো থাকবেন ভাই। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনাটিতে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। ঘটনাটি আমাদের ইমেল করেছেন খিলগাঁও থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভার আলমগীর হোসেন। ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আপনি এবং ভূত FM 9.8-এর সকল শ্রোতা ভালো আছেন। আমি আলমগীর হোসেন, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। বিগত 9 বছর ধরে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালাই। আপনি তো জানেন আমরা যারা লাশ বহনের গাড়ি চালাই রাত 3-4 আমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু 3 বছর আগের এক শীতের রাতে মধুপুরের বনের ভেতরের হাইওয়েতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও রাতের বেলা একা গাড়ি চালানোর সময় মনে পড়লে বুকটা ধপ করে ওঠে। ঘটনাটি 19 জানুয়ারি 2021 সালের। ঢাকা মেডিকেল থেকে একটা 20-21 বছরের ছেলের লাশ নিয়ে রওনা হয়েছিলাম জামালপুরের উদ্দেশ্যে।
সঙ্গে শুধু ছিল ছেলেটার বৃদ্ধ বাবা। দীর্ঘক্ষণ কান্নাকাটি করতে করতে রাত 2টোর দিকে বাচ্চার বাবা পেছনের সিটে একদম নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। গাড়ি আমি একাই চালাচ্ছি। শীতের রাত, তার উপর প্রচণ্ড কুয়াশা। গাড়ির হেডলাইটের আলো 10 হাত দূরেও ঠিকমতো যাচ্ছিল না। রাত আনুমানিক 2:45। আমি তখন মধুপুর গড়ের বনের ভেতরের ওই নির্জন রাস্তাটা পার হচ্ছি। চারপাশে ঘন জ্যামিতিক অন্ধকার আর লম্বা লম্বা গাছের সারি। হুট করে অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করল, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়ির ইঞ্জিনটা এক ঝাটকায় বন্ধ হয়ে গেল। কুয়াশার মধ্যে মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেল। আমি বারবার সেলফ দিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। পকেট থেকে মোবাইল বের করে দেখি নেটওয়ার্ক পুরো নো সার্ভিস। পেছনের লোকটাকে ডাকবো কিনা ভাবছিলাম, কিন্তু বৃদ্ধ মানুষটা অত রাতে এমনিতেই ভেঙে পড়েছেন, তাই তাকে ডিস্টার্ব করলাম না। জ্যাকেটটা গায়ে জড়িয়ে হাতে টর্চ নিয়ে গাড়ি থেকে নামলাম বোনট খোলার জন্য। চারপাশটা এত বিষণ্ণ আর নিঝুম ছিল যে শুধু কুয়াশা পড়ার শব্দ আর দূরের কোনো পাখির অদ্ভুত ডাক ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমি বোনট তুলে ব্যাটারির কানেকশন চেক করছি। ঠিক এমন সময় পেছনের দরজার দিক থেকে একটা হালকা খসখস শব্দ হলো। মনে হলো কেউ যেন ভেজা পাতার উপর দিয়ে হেঁটে গাড়ির পেছনের দরজায় গিয়ে দাঁড়ালো। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। টর্চের আলোটা ঘোরাতেই দেখলাম পেছনের কাঁচের ভেতরে স্পষ্ট একটা ছায়া দেখা যাচ্ছে। কে যেন লাশের স্ট্রেচারটার পাশে গিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমার হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি মনে মনে আল্লাহর নাম জপতে জপতে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। কোনো সাহস পাচ্ছিলাম না পেছনের দরজা খোলার। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা টর্চের আলো সোজা আমার চোখে এসে পড়ল। আমি ভয়ে এক লাফ দিয়ে সরে গেলাম। দেখি বন বিভাগের এক বয়স্ক নৈশ প্রহরী হাতে লাঠি আর টর্চ নিয়ে কুয়াশার ভেতর থেকে বের হয়ে আসছেন। তিনি আমাকে দেখেই বললেন, ড্রাইভার ভাই, গাড়ি বন্ধ হয়েছে নাকি? জলদি বোনট নামায় গাড়িতে উঠে বসেন, এই জায়গায় গাড়ি থামায় রাখা ঠিক না। আমি কাঁপতে কাঁপতে বললাম, চাচা, ব্যাটারিটা মনে হয় লুজ হয়েছে, আর পেছনের দরজায় মনে হয় কেউ। তিনি আমার কথা শেষ করতে দিলেন না। ধমকের সুরে বললেন, পেছনে তাকানোর দরকার নেই। গাড়ি স্টার্ট না নিলে ঢেলে স্টার্ট দেওয়ার ব্যবস্থা দেখতেছি। আপনি আগে স্টিয়ারিংয়ে গিয়ে বসেন। চাচা আর আমি মিলে ধাক্কা দেওয়ার পর অলৌকিকভাবেই গাড়িটা এক টানে স্টার্ট হয়ে গেল। আমি ড্রাইভিং সিটে বসেই আয়নায় পেছনে তাকালাম। বাচ্চার বাবা তখনও নির্জীবের মতো ঘুমিয়ে আছেন। লাশের ওপর সাদা চাদরটা আগের মতোই বিছানো। ছায়াটা আর নেই। আমি পার্স থেকে 200 টাকা বের করে ওই লোকটাকে দিতে গেলাম ধন্যবাদ জানানোর জন্য, কিন্তু লোকটা টাকা নিলেন না। গাড়ির জানালায় মুখ এনে খুব নিচু গলায় বললেন, এই বনে রাতের বেলা লাশবাহী গাড়ি থামলে অনেকে আর সকালে গন্তব্যে পৌঁছতে পারে না। আপনি আর এক মুহূর্তেও থামবেন না, সোজা জামালপুর গিয়ে নামবেন। কথাটা বলেই উনি কুয়াশার মধ্যে অন্ধকারে মিলিয়ে গেলেন। বাকি পুরো রাস্তা আমি কিভাবে যে গাড়ি চালিয়ে জামালপুর পৌঁছেছিলাম তা একমাত্র ওপরওয়ালাই জানেন। শাহাদাত ভাই, ওটা আমার মনের ভুল ছিল নাকি কুয়াশার রাতে সত্যিই মধুপুরের বনে অন্য কিছু ছিল আমি জানি না। তবে সেই রাতের পর থেকে ওই বনের রাস্তা পার হওয়ার সময় আমি আর কখনো গাড়ির স্পিড কমাই না। প্রিয় শ্রোতা, আজকের এই 3টি ভয়ঙ্কর অ্যাম্বুলেন্সের ঘটনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ঘটনাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের ভূত FM 9.8 পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো অশুভ বা অলৌকিক ঘটনা? যদি এমন কোনো হাড় হিম করা অভিজ্ঞতা আপনার থেকে থাকে, তাহলে আর দেরি করবেন না। এখনই আপনার ফোনের রেকর্ডারটি অন করুন, নিজের কণ্ঠে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে রেকর্ড করুন আর সরাসরি অডিও ক্লিপটি বা লিখে পাঠিয়ে দিন আমাদের ভূত FM 9.8 এর অফিসিয়াল ইমেলে।
bhutfm98bd@gmail.com। আগামী কোনো বিশেষ এপিসোডে আপনার পাঠানো সেই ঘটনাটি আমরা সরাসরি শুনিয়ে দেব দেশ বিদেশের লাখো শ্রোতাকে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সব সময়ই আমাদের খুব কাছাকাছি ওত পেতে থাকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8-এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।